হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 12-এর সেমিস্টার 3-তে খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা রয়েছে, যেটার নাম হচ্ছে ইউলিসেস। এই কবিতাটা নিয়ে আজকে আলোচনা করব এবং এই কবিতাটার যে বিষয়বস্তু একদম লাইন টু লাইন ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু কবিতাটার যে বিষয়বস্তু সেটা বুঝতে পারবে। তো দেখো, ইউলিসেস যে কবিতাটি সেটা লিখেছিলেন অ্যালফ্রেড লর্ড টেনিসন। অ্যালফ্রেড লর্ড টেনিসন এই কবিতাটি লিখেছিলেন 1833 সালে। ঠিক আছে, দেখো 1833 সালে এটি লেখা হয়েছিল এবং 1842-এ কিন্তু এটি পাবলিশ করা হয়। মনে রেখো। এবং অ্যালফ্রেড টেনিসন এই কবিতাটি লিখেছিলেন তার এক বন্ধু আর্থার হলাম। দেখো লেখা আছে, আর্থার হলামের মৃত্যুর পরে তিনি কিন্তু এই কবিতাটি লেখেন। আর্থার হলামের মৃত্যুর পরে তিনি খুব ভেঙে পড়েছিলেন এবং তারপরে তিনি কিন্তু এই কবিতাটি লিখেছিলেন। আচ্ছা, এখানে যে টাইটেলটা দেওয়া হয়েছে ইউলিসেস, ইউলিসেস হচ্ছে আসলে একজন রাজা। ঠিক আছে, ইউলিসেস হচ্ছে আসলে একজন রাজা, যিনি ছিলেন ইথাক্কার রাজা। এটা মনে রেখো, ইথাক্কার রাজা ছিলেন ইউলিসেস। এবং তার যে ভ্রমণের যে ইচ্ছা, ভ্রমণের যে অদম্য ইচ্ছাটা, সেটাই কিন্তু তিনি এই কবিতাটার মাধ্যমে প্রকাশ করেছেন। ঠিক আছে, আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কবিতাটি হচ্ছে একটি ড্রামাটিক মনোলগ। দেখো লেখা আছে বইতে, এটি একটি ড্রামাটিক মনোলগ। এখানে একজন ব্যক্তি বলছেন এবং বাকিরা কিন্তু শুনছেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু মাথায় রেখো। কবিতাটি পড়ার আগে এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার চলো কবিতাটির লাইন টু লাইন ধরে ধরে তোমাদেরকে বোঝাচ্ছি যেটার আসলে বিষয়বস্তুটা কী। তোমরা খুব ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো কি বলা হয়েছে, ইট লিটিল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং বাই দিস স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস। দেখো, লিটিল প্রফিটস কথা মানেটা হচ্ছে একদম নেই বললেই চলে, যার কোনো অর্থ হয় না। ঠিক আছে, এ লিটিল আর শুধু লিটিল, এ দুটোর মানে আছে আলাদা। যখন দেখবে যে সেন্টেন্সের মধ্যে লেখা আছে যে এ, যখন দেখবে লেখা আছে শুধুমাত্র লিটিল, তার আগে এ কথাটা যুক্ত নেই, তখন তার মানেটা ধরে রাখতে হবে যে নেই, মানে নেই অর্থে। ঠিক আছে, আইডল কিং কথার অর্থ হচ্ছে তোমার অলস রাজা। স্টিল হার্থ, হার্থ কথার মানেটা হচ্ছে চুল্লি। ব্যারেন ক্র্যাক্স কথার মানেটা হচ্ছে অনুর্বর যে পাথুরে অঞ্চল, সেই অনুর্বর পাথুরে অঞ্চলকে বলা হয় ব্যারেন ক্র্যাক্স। তাহলে দেখো কি বলা হয়েছে, যে একজন অলস রাজার একটি পাথুরে অঞ্চলের মধ্যে থেকে চুল্লির পাশে সময় নষ্ট করাটার কোনো মানেই হয় না। ঠিক আছে, নেক্সট কি বলা হয়েছে দেখো, ম্যাচড ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ আই মেট অ্যান্ড ডোল। আচ্ছা, মেট কথার মানেটা হচ্ছে পরিমাপ করা, মেজার। ডোল কথার মানেটা হচ্ছে বিতরণ করা। আচ্ছা, ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ মানেটা কি? আসলে ইউলিসেসের যে ওয়াইফ ছিলেন তার নাম হচ্ছে পেনেলোপি। মনে রেখো, পেনেলোপি ছিলেন তার ওয়াইফের নাম। তার ওয়াইফ এখন হচ্ছে বৃদ্ধা। ঠিক আছে, এবং ইউলিসেস যে রাজা, তিনিও কিন্তু এখন বৃদ্ধ। তো সেই কারণে বলা হয়েছে তাদের যে বয়সটা এখন ম্যাচড। ঠিক আছে, তিনি কি বলতে চাইছেন, তিনি বলতে চাইছেন তার যে এই যে এজেড ওয়াইফের সাথে তিনি এখন ম্যাচড, সামঞ্জস্য বজায় রেখে তিনি রয়েছেন। এবং আরেকটা জিনিস তিনি বলতে চেয়েছেন, সেটা হচ্ছে আই মিট অ্যান্ড ডোল আনইকুয়াল লজ আনটু এ সেভেজ রেস। সেভেজ রেস বলতে এখানে কি বলা হয়েছে, যে অসভ্য বর্বর যে জাতি, সেই জাতির কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে রাজার যে অনুগামীরা ছিলেন, তার যে কর্মচারীরা, ঠিক আছে, সেই কর্মচারীদের কথাই তিনি কিন্তু এখানে বলেছেন। তারা ছিল খুব অসভ্য। অর্থাৎ কেন অসভ্য কথা বলা হয়েছে, দেখো পরের লাইনটা পড়লে বুঝতে পারবো। দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। তিনি বলতে চেয়েছেন কি, যে সেই সমস্ত অসভ্য ছিল ওই কর্মচারীরা, যারা কিন্তু আসলে কিছুই করে না, খায় আর ঘুমায়, এবং খায় আর ঘুমায়, এভাবেই কিন্তু তারা সময় পার করে। এবং কি বলেছে, নো নট মি। নো নট মি মানে কি, আমাকে তারা চেনে না। আমাকে বলতে কার কথা বলা হয়েছে, রাজার কথা বলা হয়েছে। আসলে তিনি কথা বলতে চেয়েছেন কি, যে তিনি তার জীবনটা অতিবাহিত করেছেন সেই সমস্ত অসভ্য বর্বর কর্মচারীদের জন্য, যারা কিন্তু আসলে কোনো কাজেই না। তারা কি করেছে, সময় নষ্ট করেছে, খেয়েছে, ঘুমিয়েছে এবং তাদের জীবনটাকে পার করেছে। এবং তাদের সাথে সাথে রাজাও কিন্তু বিভিন্ন ধরনের আনইকুয়াল লজ তৈরি করেছেন, যেগুলো কিন্তু অর্থহীন। দেখো নেক্সট কি বলা হয়েছে, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আচ্ছা, লাইফ টু দ্য লিজ মানে কি, জীবনের শেষ মুহূর্তটা,
ঠিক আছে, লিজ আসলে কি কোনো পানীয়র যে তলানি সেটাকে বলে লিজ। তিনি কি বলতে চেয়েছেন, তিনি বলতে চেয়েছেন যে আমার জীবনের যে শেষ সময়টা, সেই শেষ সময়টাও কিন্তু আমি ট্রাভেল করব। আমি ট্রাভেল থেকে কিন্তু কোনোভাবে বিরত থাকতে পারবো না। ঠিক আছে, রেস্ট কথা মানেটা হচ্ছে বিশ্রাম বা বিরত থাকা। ট্রাভেল মানে কি, ভ্রমণ করা। এবং কি বলেছে, আই উইল ড্রিঙ্ক কথা মানেটা হচ্ছে পান করা। কি পান করতে চেয়েছেন তিনি, জীবনের যে শেষ মুহূর্তটা, সেই শেষ মুহূর্তটাকে তিনি পান করতে চেয়েছেন কিসের মাধ্যমে, ভ্রমণের মাধ্যমে। All times I have enjoyed greatly, have suffered greatly, both with those that loved me, and alone on shore, and when through scourging drifts the rainy heights vexed the dim sea. কি বলেছে দেখো, অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, আমি প্রতিটা মুহূর্ত আমি কি করেছিলাম, এনজয় করেছিলাম, উপভোগ করেছিলাম। হ্যাভ সাফার্ড গ্রেটলি, শুধুমাত্র তিনি যে তার জীবনটাকে উপভোগ করেছেন সেরকমটা নয়, তিনি কিন্তু সাফারিংও করেছেন। ঠিক আছে, বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, সেই সমস্ত মানুষের সাথে যারা কিনা তার সাথে ছিল এবং তাকে ভালোবেসেছে। এবং কখনো কখনো কিন্তু তিনি একাও তার জীবনটাকে কিন্তু উপভোগ করেছেন। কোথায় না, অনশোর মানে কি, সমুদ্রের উপকূল, সেটাকে বলা হয় শোর। অ্যান্ড হোয়েন থ্রু স্কার্ডিং ড্রিপস দ্য রেইনি হায়ার্টস ভেক্সড দ্য ডিম সি, এবং তিনি এই কথা বলতে চেয়েছেন, দেখো হায়ার্টস কথাটা আসলে কি, হায়ার্টস হচ্ছে যে বৃষ্টির যে দেবী তাকে বলা হয় হায়ার্টস। আসলে অ্যাকর্ডিং টু গ্রিক মিথোলজি, বৃষ্টির দেবী তার ভাইদের মৃত্যুর পরে তিনি কী করেছিলেন, অশ্রু প্রদান করেছেন। মানে অশ্রুর ফলে কী হয়েছিল, মানে সেটাকে আমরা বৃষ্টি বলে মনে করি। ঠিক আছে, রেইন ড্রপস বলে আমরা কিন্তু সেটাকে মনে করি অ্যাকর্ডিং টু গ্রিক মিথোলজি। ঠিক আছে, আসলে তার যখন ভাইরা মারা গেছিলেন তখন তিনি কী হয়েছিলেন, শোকগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং তিনি অশ্রু ঝরিয়েছিলেন, যেটা কিন্তু বৃষ্টিরূপে মানে আমরা স্বীকার করি। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা বলা আছে কি, দেখো রেইনি হায়ার্টস ভেক্সড দ্য ডিম সি বলতে কি, একটা মানে ডিম বলতে কীরকম বোঝানো, ফ্যাকাশে, ঠিক আছে, যেখানে কোনো রকম মানে চাঞ্চল্য ভাব নেই সেরকম একটা অঞ্চল, সেটাকে বলে ডিম। এখানে সমুদ্র যে উতাল পাতাল করছে না এরকম একটা পরিস্থিতির কথা বলা হয়েছে। সেই সমুদ্রটাকে কী করেছে, ভেক্সড করেছে, উত্তাল করে তুলেছে। আই অ্যাম বিকাম এ নেম কথা মানেটা কি, যে আমি একটি নামে পরিণত হয়েছি। আসলে এখানে রাজা মানে তার কার্যকলাপের মধ্যে দিয়ে একটি নামে পরিণত হয়েছেন, এটার কথাই এখানে বলা হয়েছে। নেক্সট কি বলা আছে দেখো ভালো করে, ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিলস, গভর্নমেন্টস, মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল। কী বলেছে, ফর অলওয়েজ রোমিং কথা মানেটা কি, ঘুরে বেড়ানো। হাংরি হার্ট মানে ক্ষুধার্ত হৃদয় নিয়ে, অর্থাৎ লেখক বলতে চাইছেন যে এখানকার যিনি রাজা তিনি একটি ক্ষুধার্ত হৃদয় নিয়ে ঘুরে বেড়িয়েছেন এবং বিভিন্ন জায়গায় তিনি গেছেন, এবং বিভিন্ন জায়গায় যাওয়ার ফলে কি সেখানকার যে অঞ্চল, সেখানকার মানুষজন, সেই মানুষজনদের সম্পর্কে তিনি কিন্তু মানে অবগত হয়েছেন এবং তাদের সাথে পরিচিতি লাভ করেছেন। এবং তার পাশাপাশি শুধু তাই না, যে মানুষদের সাথে তিনি যে পরিচয় লাভ করেন সেরকমটা নয়, সেখানকার যে ম্যানার্স, সেখানকার যে মানে ক্লাইমেটস, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু তিনি মানে দেখেছেন এবং সেখানকার সাথে কিন্তু তিনি মানে কি বলবো, সেখানকার যে পরিচয় তিনি কিন্তু লাভ করতে পেরেছেন। সেখানকার আবহাওয়া কীরকম, সেখানকার মানুষদের যে আচার আচরণ কীরকম, ঠিক আছে, সেই সমস্ত কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন। আচ্ছা, আমরা একটা জিনিস একটা বোঝার ব্যাপার আছে যে আমরা যখন কোনো জায়গায় যাই, কোনো অঞ্চলে যখন যাই, সেখানে কিন্তু আমরা নতুন নতুন জিনিস কিন্তু দেখতে পাই। ঠিক আছে, আমরা যখন বাড়িতে বসে থাকবো সেখানকার একটা পরিবেশ, কোনো অঞ্চলে যখন যাব, কোনো দেশে যখন যাব সেখানকার একটা পরিবেশ, সেখানকার মানুষদের একটা রীতিনীতি, সেগুলো কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি। ঠিক রাজার ক্ষেত্রেও কিন্তু একই বিষয়। আসলে রাজা কী করেছেন, তিনি যখন বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন জায়গায় অভিযান করেছেন, সেই সমস্ত এলাকাতে গিয়ে সেখানকার মানুষজনের যে আচার আচরণ, তাদের যে কালচার, তাদের যে মানে বিভিন্ন ধরনের রীতি, সেগুলো কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন, তিনি কিন্তু সেগুলো দেখেছিলেন। এই কথাটাই কিন্তু এখানে মানে প্রকাশিত হয়েছে, তিনি এটাই বলতে চেয়েছেন এখানে। নেক্সট কী বলে দেখো, মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স ফার অন দ্য রিঙ্গিং প্লেইনস অফ উইন্ডি ট্রয়। মাইসেলফ নট লিস্ট কথার মানেটা হচ্ছে তুচ্ছ। বলছে আমি কিন্তু একটি তুচ্ছতে পরিণত হইনি, আসলে কিন্তু আমি কিন্তু কোনো তুচ্ছ ব্যক্তি ছিলাম না, বরঞ্চ আমি কিন্তু কী হয়েছিলাম, অনার্ড হয়েছিলাম, সম্মানিত হয়েছিলাম। কাদের দ্বারা, সেই সমস্ত ব্যক্তিদের দ্বারা যারা কিনা আমার সাথে ছিল। নেক্সট কী বলে দেখো, অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স
ফার অন দ্য রিংইং প্লেইন্স অফ উইন্ডি ট্রয়। ট্রয়ের যুদ্ধতে আমি সেই সমস্ত ব্যক্তিদের সাথে যাদের সাথে যুদ্ধ করেছিলাম সেই সমস্ত মানে সঙ্গীদের সাথে যুদ্ধ করে আমি কিন্তু আমার যে একটা আনন্দ সেটা কিন্তু আমি পান করেছিলাম। অর্থাৎ তিনি যুদ্ধটাকে তিনি কী করেছিলেন, উপভোগ করেছিলেন, এটা তিনি বলতে চেয়েছেন এখানে। তার যে সঙ্গী ছিল সেই সঙ্গীদের সাথে তিনি কী করেছিলেন, ট্রয়ের যুদ্ধ করেছিলেন। নেক্সট কী বলে দেখো, I am a part of all that I have met, yet all experience is an arch wherethrough gleams that untravelled world whose margin fades forever and ever when I move. বলছে আই অ্যাম এ পার্ট, আমি একটি অংশতে পরিণত হই, অফ অল সমস্ত কিছু, দ্যাট আই হ্যাভ মিট যেগুলোর সাথে আমি সাক্ষাৎ করে। অর্থাৎ আমি মানে কি বলতে চাইছি কি আমি সেই সমস্ত ব্যক্তিদের সাথে মানে সাক্ষাৎ করেছিলাম এবং সেই সমস্ত ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করে আমি কী হয়েছিলাম, একটা অংশতে পরিণত হয়েছিলাম। ইয়েট মানে কি তবুও, অল এক্সপিরিয়েন্স সমস্ত অভিজ্ঞতা, ইজ অ্যান আর্চ, আর্চ কথা মানেটা হচ্ছে কি, আর্চ কথা মানেটা হচ্ছে প্রবেশদ্বার বা বলতে পারো খিলান, যে বড় বড় যে দরজা, হোয়ার থ্রু যেটার মধ্যে দিয়ে, গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস একটা নতুন জগৎ রয়েছে, এমন একটা জগৎ রয়েছে যেই জগতের কিনারা কিন্তু ফেডস হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই যে জগতের যে কিনারা, সেই কিনারাটা কী হয়েছে, মিলিয়ে যাচ্ছে। ফেডস মানে কি মিলিয়ে যাওয়া। ফর এভার অ্যান্ড এভার হোয়েন আই মুভ, আমি যতই আমি এগোই না কেন, তার যে জগৎটা, সেই জগতের কিন্তু কোনো সীমা নাই, ঠিক আছে, সেই জগৎটা কিন্তু ক্রমশ মিলিয়ে যাচ্ছে, ফেডস। আচ্ছা নেক্সট কী বলে দেখো, হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড। পজ মানে কি থেমে যাওয়া, আর ডাল কথা মানেটা কি, ডাল কথা মানেটা হচ্ছে কি বলবো, ওই ফ্যাকাশে বলতে পারো, ঠিক আছে। বলছে কি যে মানে অভিযান করতে করতে থেমে যাওয়াটা যেন একটা কেমন কি বাজে ব্যাপার, একটা খারাপ বিষয়, ঠিক আছে। এবং যেটা কি না কি হয় মানে অভিযান করতে করতে কখনো থেমে যাওয়া উচিত না, তিনি এটাই বলতে চেয়েছেন। কারণ যদি কোনো কারণে মানুষ অভিযান করতে করতে থেমে যায় তাহলে কিন্তু তার জীবনটা ওখানেই মানে থেমে যাবে, যেটার কিন্তু কোনোভাবে বলছে টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আর্ন ইজ টু সাইন ইন ইউজ, নট টু সাইন ইন ইউজ। আচ্ছা তিনি আরও কী বলতে চেয়েছেন, তিনি বলতে চেয়েছেন যে একটি মানে ধরো কোনো একটা মানে লোহার তৈরি করা কোনো জিনিস, যেটা তরল হতে পারে, কোনো একটা মানে যন্ত্রপাতি হতে পারে, যেটা দিয়ে কোনো কারণে ইউজ না হয়, সেটা কী হবে, ক্রমশ মানে রাস্ট পড়ে যাবে মানে কি, জং ধরে যাবে, ঠিক আছে। ঠিক একইভাবে তিনি এটাই বলতে চাইছেন কি যে তিনি যদি কোনো অভিযান বন্ধ করে দেন বা তিনি যদি অভিযানটা না করেন, ভ্রমণটা না করেন, তাহলে কী হবে, তার জীবনটাও কিন্তু অকেজো হয়ে পড়বে, তার জীবনটাতেও কিন্তু একটা রাস্ট পড়ে যাবে, ঠিক আছে। তাই তিনি কী করেছেন, তার যে জীবনের যে অভিযানটা সেটা কিন্তু তিনি কী করেছেন, একটা মানে কোনো মরচে পড়া কোনো বস্তুর সাথে তুলনা করেছেন, ঠিক আছে। একটা লোহার জিনিস যেটা ইউজে থাকলে বা সেটা ব্যবহার করা হয় সেটা কিন্তু খুব ভালোভাবে থাকে, সেটা কিন্তু কখনো মরচে পড়ে না, কিন্তু যদি কোনো সেটা ব্যবহার না করা হয় সেটাতে কী হয়, মরচে পড়ে যায়, ঠিক আছে। এইটার কথাই তিনি বলতে চাইছেন। মানে একটা কথা কী, মানে এখানে কী প্রকাশিত হয়েছে কি যে তিনি এটাই বলতে চাইছেন কি যে তিনি সবসময় অভিযান করতে চান, তিনি তার জীবনে কিন্তু কোনোভাবে থেমে থাকতে চান না। নেক্সট কী বলে দেখো, অ্যাজ থ্রু ব্রিথ ওয়ার লাইফ ফিল্ড অন লাইফ। জীবনের যে ভার একটার উপরে কিন্তু পড়ে থেকে কী হবে, একটা স্তূপাকার ধারণ করছে, ঠিক আছে। আর জীবনের যে নিঃশ্বাসটা ক্রমশ নিঃশ্বাস নেওয়া আর ছাড়া, এটাই হচ্ছে বিষয় হয়ে যাবে। we are all too little and of one to me, little remains। এখানকার যে রাজা তিনি বলতে চেয়েছেন কি যে জীবন হচ্ছে খুব ছোট, ঠিক আছে, আমাদের জীবন হচ্ছে আসলে কি খুব ছোট, এবং তার জীবনের তিনি কি করেছেন, বেশিরভাগ সময়টাই তিনি পার করে ফেলেছেন। লিটিল রিমেন্স মানে কি খুব সামান্যই একটু রয়েছে, ঠিক আছে, বাট এভরি আওয়ার্স ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, সামথিং মোর, এ ব্রিঙ্গার অফ নিউ থিংস অ্যান্ড ভাইল ইট ওয়ার for some 3 suns to store and hoard myself, ঠিক আছে, and this grey spirit yearning in desire to follow knowledge like a sinking star। আসলে তিনি কি বলতে চেয়েছেন, তিনি বলতে চেয়েছেন যে তার জীবনের যে মুহূর্তটা, সেই মুহূর্তটা কিন্তু বলতে গেলে প্রায় শেষের দিকে, এবং তিনি সমস্ত মুহূর্তই কিন্তু খুব ভালোভাবে যত্ন করে রেখেছেন। বলছে নাকি যে এভরি আওয়ার, প্রতিটা মুহূর্ত এই সেভড মানে যত্ন করে রাখা আছে, ফ্রম দ্য ইটার্নাল সাইলেন্স মানে কি, সে চিরন্তন যে স্তব্ধতা, ঠিক আছে, চিরন্তন স্তব্ধতা থেকে। আসলে ইটার্নাল সাইলেন্স বলতে এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে,
মৃত্যু হলে মানুষ কী হয়, চিরন্তনভাবে মৃত্যু হলে মানুষ কী হয়, একদম পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে। ঠিক আছে, সামথিং মোর এ ব্রিঙ্গার অফ নিউ থিংস অ্যান্ড while it were for some 3 sons to store and hold myself। তার জীবনের তিনি মাত্র 3টে মুহূর্ত, 3টে সময়কে তিনি কিন্তু একমাত্র রেখে দিয়েছেন। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। আসলে সিঙ্কিং স্টার বলতে কী বোঝানো হয়েছে, সিঙ্কিং স্টার বলতেন যে ডুবন্ত যে নক্ষত্র, সেই ডুবন্ত নক্ষত্রের কথা তিনি বলেছেন। আর গ্রে স্পিরিট বলতে তিনি কী বলতে চেয়েছেন, ধূসর যে স্পিরিট, অর্থাৎ তিনি তার জীবনের যে শেষ মুহূর্তটাতে এসে উপস্থিত হয়েছেন, সেখানে তার কিন্তু আর জীবনে বেশি সময়টা নেই, এবং তিনি চাইছেন যে সিঙ্কিং স্টারের মতন তিনি নলেজ গ্যাদার করতে, জ্ঞান আহরণ করতে। ঠিক আছে, তার মানে কি এই সমস্ত লাইনগুলোর মধ্যে দিয়ে তিনি এই কথাটাই বলতে চেয়েছেন যে তিনি তার জীবনের যে মুহূর্ত, শেষ মুহূর্ত, সেই শেষ মুহূর্তটাও কিন্তু তিনি মানে নষ্ট করতে চান না, এবং শেষ মুহূর্তটা দিয়েও কিন্তু তিনি মানে অভিযান করতে চান, এবং অভিযান করে কিন্তু তিনি তার নলেজ বা জ্ঞান সেটা কিন্তু তিনি মানে গ্যাদার করতে চান। দেখো নেক্সট কী বলা হয়েছে, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থটস। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থটস কথা মানেটা কি, জীবনের যে আচ্ছা মানুষের যে মানে চিন্তাভাবনা, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থটস। হিউম্যান থটস মানে কি, মানুষের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটাকেও তিনি কী করতে চান, মানে অতিক্রান্ত করতে চান। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়বস্তু। তো দেখো আজকে তোমাদেরকে আমি কবিতার এতটা অংশ বুঝিয়ে দিলাম। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু এখান থেকে দেখো এতটা কিন্তু বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখবে, পরবর্তী ভিডিওটার জন্য ওয়েট করবে, এবং পরবর্তী ভিডিওতে কিন্তু তোমরা বাকি অংশটা জানতে পারবে। তাহলে ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয়, বা তোমরা যদি ভিডিওটা দেখে কিছুটা শিখতে পারো, তাহলে কিন্তু তোমাদের একটাই রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।